আসসালামু আলাইকুম অ্যান্ড গুড ডে ডিয়ার ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আমাদের ফ্রিহ্যান্ড রাইটিংয়ের 47 নাম্বার ক্লাসে এবং আইএলটিএস রাইটিং জিটি রাইটিংয়ের আমাদের যে মেথড ক্লাস, সেই মেথড ক্লাসের শেষ ক্লাসে আজকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকের ক্লাসটিতে মেনলি হচ্ছে আমি আইএলটিএস জিটি রাইটিংয়ের স্ট্রাকচার নিয়ে কথা বলবো। আমরা তো বিভিন্ন টাইপের বিভিন্ন ধরনের রাইটিং সম্পর্কে আমরা জেনেছি ফর্মাল রাইটিং কীভাবে লিখতে হয়, আমরা জেনেছি ইনফর্মাল রাইটিং কীভাবে লিখতে হয়। একইভাবে আমরা জেনেছি যে ফর্মাল ইনফর্মাল রাইটিংয়ের মধ্যেও আবার কতগুলো ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি অনুযায়ী ফর্মাল রাইটিংগুলো কেমন হয়, ইনফর্মাল রাইটিংগুলো কেমন হয়, সেভাবেই কিন্তু আমরা জেনেছি। তো এই টোটাল রাইটিংগুলোর স্ট্রাকচারগুলো কেমন হবে, মানে এটা কীভাবে, মানে এটার মানে শুরুর প্যারাগ্রাফটা কী প্যারাগ্রাফ হবে, তারপরে আমি কয়টা প্যারাগ্রাফ করতে পারি, হ্যাঁ 4টা প্যারাগ্রাফ করবো না 3টা প্যারাগ্রাফ করবো, সেই প্যারাগ্রাফগুলোর উদ্দেশ্য বা কী টাইপের প্যারাগ্রাফ থাকবে সেগুলো নিয়ে মেনলি হচ্ছে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। ইতিমধ্যে আমার এই পূর্বের যতগুলো ভিডিও আপনারা দেখেছেন, আশা করি সবাই মোটামুটি আইএলটিএস জিটি রাইটিং সম্পর্কে একটা ধারণা পেয়েছেন এবং একাডেমিক রাইটিং যারা দিচ্ছেন তারা একাডেমিক রাইটিংয়ের সম্পর্কেও আমি কিছু আলোচনা প্রথম দিকে করেছি এবং এরপরের ভিডিওগুলোতে অবশ্যই একাডেমিক রাইটিং নিয়েও আপনি আলোচনা পাবেন। আমার কাছে এমন অনেক স্টুডেন্ট কোর্স করে যারা হচ্ছে বলে যে স্যার আমি জিটি পরীক্ষা একাডেমিক পরীক্ষা দুটোই দিব, তাদের জন্য এই পুরো প্লেলিস্টটি খুবই হেল্পফুল। আর এছাড়া যারা একাডেমিক দিবেন তারা আমার একাডেমিক ভিডিওগুলো লেখাই থাকে একাডেমিক রাইটিং, সেগুলো টাইটেল দেখে আপনারা দেখে নেবেন, এবং যারা জিটি দিবেন তারা জিটি রাইটিংগুলো দেখে নেবেন। আর শুধু আইএলটিএস রাইটিংয়ের উপর আমার যেহেতু একটা আলাদা প্লেলিস্ট করা আছে, সো এটা আপনাদের জন্য হেল্পফুল হতে পারে। তো আসুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা স্লাইডে চলে যাই এবং স্লাইড থেকে দেখি আসলে কিভাবে আমরা এই স্ট্রাকচারগুলো তৈরি করতে পারি আইএলটিএস রাইটিংয়ের। ডিয়ার ভিউয়ার্স, আমরা চলে আসলাম যথারীতি সবসময় যেভাবে আসি সেভাবেই আমাদের স্লাইডে। আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের পুরো স্লাইডটি দেখাচ্ছে, তার মাঝে একটা ছোটো ফ্রেম করে আমার ভিডিওটি দেখা যাচ্ছে। তো এখানে আজকে আমরা যেহেতু আমাদের ফ্রিহ্যান্ড রাইটিংয়ের 47 নম্বর ক্লাস এবং এখন আমাদের চলতেছে হচ্ছে আইএলটিএস জিটি রাইটিংয়ের অলমোস্ট শেষ দিকে, আমরা এরপরে কিছু ডামি রাইটিং করব, বাট এটা আইএলটিএস জিটি রাইটিংয়ের একবারে শেষ দিকের ভিডিও। তো আমরা যেহেতু বলেছি যে ক্যাটাগরি অনুযায়ী স্ট্রাকচারটা কেমন হয়, সেই স্ট্রাকচারগুলো আমরা দেখব হচ্ছে এই ভিডিওতে। তো আসুন যে প্রথম যদি আমরা আসি, প্রথম যে ক্যাটাগরিটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে কমপ্লেইন্ট লেটার। আমাদেরকে অনেক সময় কমপ্লেইন্ট লেটার লিখতে হয়। এটা বিদেশে যখন আপনি মাইগ্রেশনের জন্য যাবেন তখন বিভিন্ন কারণে হয়তো আপনাকে কমপ্লেন করতে হবে কোথাও না কোথাও, সেটা ইমেল রাইটিং হতে পারে, এটা ফর্মাল লেটার রাইটিং হতে পারে, বিভিন্ন কারণে আপনাকে লিখতে হতে পারে। সেই ফর্মাল ইমেল বা লেটার রাইটিংয়ের ক্ষেত্রে আপনি ফর্মাল বা ইনফর্মাল আপনি কমপ্লেন লেটারের পুরো স্ট্রাকচারটা এইভাবে করতে পারেন। আপনি প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ লিখতে পারেন, মানে টোটাল আমরা এখানে 4টা প্যারা লিখতে পারি, ঠিক আছে? টোটাল রাইটিংটা আমরা 4টা প্যারার মাধ্যমে দিতে পারি, যদিও 150 থেকে 170 বা 80 ওয়ার্ডের ভিতরেই কিন্তু লিখতে হবে। 150-এর নিচে নামা যাবে না, 160, 70 বা 80-র উপরেও কিন্তু ওঠা যাবে না। এটা আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে, যেটা আমি আমার প্রথম দিকের ভিডিওগুলোতে বলেছিলাম। তো এরপরে আপনি এক্সপ্লানেশন অফ দি প্রবলেম অর প্রবলেমস, যে সমস্যাটি বা সমস্যাগুলো আপনার হয়েছে সেই সমস্যাগুলোকে তাকে ডেসক্রাইব করতে হবে। এটা নিয়ে আরেকটা প্যারা হতে পারে বা আরেকটা সেকশন হতে পারে। তারপরে সেইং হোয়াট ইউ থিঙ্ক দি অ্যাড্রেসি শুড ডু, এবং তাকে কিছু সাজেশন পরামর্শ দেয়া যে আপনার বা তার কী করা উচিত। যেহেতু আপনি কমপ্লেন করেছেন, সো কমপ্লেনের এগেনস্টে তার কী কী পদক্ষেপ নেওয়া উচিত সেই বিষয়ে হয়তো সে আপনার মানে আপনি কিছু সাজেশন করতে পারেন। দেন হচ্ছে ক্লোজিং প্যারাগ্রাফ। তারপরে আপনি একটা সুন্দর মানে আপনি কিছু একটা এক্সপেক্ট করে তার কাছ থেকে আপনি পুরো প্যারাটা ক্লোজ করতে পারেন। এবং এটার কীভাবে শুরু করবেন, মানে প্রথম যে হ্যালো, হাই, হ্যালো, ডিয়ার লিখতে হয়, দেন বেস্ট রিগার্ড লিখতে হয়, সেগুলো কী হবে এটা আমার 46 নম্বর ভিডিওতে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। আপনার 46 নম্বর ভিডিওটা একটু দেখলেই মোটামুটি বুঝতে পারবেন। তো আসুন তাহলে আমরা কমপ্লেন লেটারের পুরো স্ট্রাকচারটা আবার একটু দেখি। কী করতে হবে আমাদের? ইন্ট্রোডাক্টরি একটা প্যারাগ্রাফ লিখতে হবে, তারপরে হচ্ছে এক্সপ্লানেশন অফ দি প্রবলেমস, সমস্যাটা লিখতে হবে, তারপরে সেইং হোয়াট ইউ থিঙ্ক দি অ্যাড্রেসি শুড ডু, যাকে সম্বোধন করে লিখছেন সে তার কী করা উচিত সেই বিষয়টা লিখতে হবে। দেন হচ্ছে প্যারাগ্রাফটা ক্লোজ করতে হবে। এটা নিয়ে আমাদের একটা কমপ্লেইন লেটার আমরা লিখবো। ওকে, তো আসুন কমপ্লেইন লেটারের পরে আমরা চলে যাওয়া হচ্ছে অ্যাপোলজি লেটার। আপনি যদি ক্ষমা প্রার্থনা করে যদি বা ক্ষমা চেয়ে বা ক্ষমা নিয়ে যদি আপনি কোনো একটা চিঠি লিখতে চান, তাহলে সেটা আপনি কীভাবে পাবেন? স্বাভাবিকভাবে এখানে একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ হবে। সেই ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের আগে আপনি একটা স্যালুটেশন দিতে পারেন, শেষে একটা স্যালুটেশন, ক্লোজিং করার পরে দিতে পারেন। মাঝে আপনি যে দুটো প্যারা হয়, তো আমাদের প্রথম প্যারাটা হচ্ছে এক্সপ্লেনিং ওয়াই ইউ মাস্ট অ্যাপোলোজাইজ। আপনি কেন তার কাছে ক্ষমা চাইছেন সেটা আপনি ব্যাখ্যা করবেন, মানে আপনি ব্যাখ্যা করবেন আপনি কেন ক্ষমা চাইছেন। দেন অফারিং অ্যান অল্টারনেটিভ প্ল্যান অর সাজেশনস, এই যে সমস্যাটা ক্রিয়েট হয়েছে
তার বিকল্প আপনি কি কি উদ্যোগ নিতে পারেন সেই বিষয়টা একটু তাকে বলতে হবে। যদি একটা প্যারার মধ্যে লিখেন তাহলে এই দুটো সেকশনই ওই প্যারার মধ্যে ইনক্লুড করতে হবে, যদি দুটো আলাদা প্যারা লেখেন তাহলে দুটো আলাদা সেকশন ইনক্লুড করতে হবে। দেন ক্লোজ করবেন এবং একটা স্যালুটেশন দিয়ে আপনি লেটারটা শেষ করবেন। তাহলে এখানেও 4টা সেকশন, 3টা প্যারাগ্রাফেও লিখতে পারেন, 4টা প্যারাগ্রাফেও লিখতে পারেন, বা 3টা বা 4টা প্যারাতেও লিখতে পারেন। সো এইটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি হবে, তারপর হচ্ছে এক্সপ্লেইনিং ওয়াই ইউ মাস্ট অ্যাপোলোজাইজ, দেন অফারিং অ্যান অল্টারনেটিভ প্ল্যান অর সাজেশনস। ঠিক আছে, সো এটা হবে অ্যাপোলজি লেটার। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে রিকোয়েস্ট লেটার। আপনি যদি মানে কোনো অনুরোধ করে যদি কোনো চিঠি আপনি কাউকে পাঠান, সেটা ফর্মাল হতে পারে, ইনফর্মাল হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে। সেটার মধ্যে কী কী থাকবে? ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ তো থাকবেই, স্যালুটেশন থাকবে, ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ থাকবে। আমি স্যালুটেশন মানে বিগিনিং স্যালুটেশন এবং ক্লোজিং স্যালুটেশনটা এই কারণে আমি উল্লেখ করছি না এখানে, কারণ এটা স্ট্রাকচারের মধ্যে দেওয়ার দরকার নেই। এটা অলরেডি 46 নম্বর ক্লাসে আমি খুব ভালোভাবে এক্সপ্লেইন করে দিয়েছি আপনাদেরকে। ওকে, দেন এক্সপ্লেইনিং দ্য সিচুয়েশন। যেহেতু রিকোয়েস্ট আপনি করছেন, সো আপনার যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে একটা মানে সিচুয়েশনকে আপনাকে কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে যে ওই সিচুয়েশনটা কি। দেন গিভিং ডিটেলস অফ ইউর রিকোয়েস্ট, তারপরে তার বিস্তারিত মানে ব্যাখ্যা দেওয়া, ওই মানে এই যে আপনি যে অনুরোধ করলেন সেই অনুরোধের যে বিষয়টা থাকবে সেটার উপরে বিস্তারিত একটা ব্যাখ্যা দেওয়া। দেন ক্লোজিং প্যারাগ্রাফ, তারপরে এটাকে ক্লোজ করে ফেলা, তারপরে হচ্ছে স্যালুটেশন দেওয়া। তো তাহলে এখানে মাঝে যে দুটো প্যারা আছে সেটা কি হবে? সেটা হচ্ছে গিয়ে এক্সপ্লেইনিং দ্য সিচুয়েশন এবং হচ্ছে গিভিং ডিটেলস। এটা কিসের ক্ষেত্রে হবে? রিকোয়েস্ট। তাহলে ইতিমধ্যে আমরা কমপ্লেইন লেটার স্ট্রাকচার কেমন হবে দেখেছি, অ্যাপোলজি লেটারের স্ট্রাকচার দেখেছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এখন কি করলাম? রিকোয়েস্ট লেটারের যে স্ট্রাকচারটা আছে সেটা মোটামুটি আমরা দেখলাম। দেন সাজেশন লেটার, অর্থাৎ আপনি যদি কাউকে কোনো অ্যাডভাইস, রিকমেন্ডেশন কিংবা সাজেশন যদি করতে চান, সেক্ষেত্রে তার প্যারাতে আপনি কী কী রাখতে পারেন? ইন্ট্রোডাক্টরি তো থাকবেই, দেন থাকবে মেকিং ফার্স্ট সাজেশন, তাকে একটা প্রথম সাজেশন করা। সেটা একই প্যারার প্রথম সেকশনে থাকতে পারে, প্রথম অংশে থাকতে পারে, অথবা এটা নিয়ে একটা আলাদা প্যারা হতে পারে। দেন প্রোভাইডিং অ্যান অল্টারনেটিভ টু দিস সাজেশন অর মেকিং সাজেশন, অর্থাৎ এই সাজেশন যেটা আপনি দিয়েছেন সেটার সাথে মানে লিঙ্ক আর একটা সাজেশন দেয়া, অথবা সেকেন্ড সাজেশন দেওয়া, অথবা এই সাজেশনটার অল্টারনেটিভ, মানে আমরা প্ল্যান এ বলি, প্ল্যান বি বলি, ওইরকম প্ল্যান বি নিয়ে বি এর মতো করে একটা সাজেশন দিতে হবে। তাহলে এটা কি হবে? সাজেশনস লেটার হবে। ঠিক আছে, এটা হবে সাজেশনস লেটার। তাহলে মূলত আসলে আপনারা জেনেছেন যে আমরা এখানে চারটা লেটারের মেইন লেটার হচ্ছে কিন্তু 4টা: কমপ্লেইন, অ্যাপোলজি, রিকোয়েস্ট এবং সাজেশন। এই 4টি লেটারের কিন্তু পুরো স্ট্রাকচারটা আমি বলেছি, এবং আগের ভিডিওগুলো দেখলে কিন্তু মোটামুটি আপনি এই স্ট্রাকচারগুলোকে আর ভালোভাবে খুব স্মুথলি আপনি বুঝতে পারবেন। তো সুতরাং যারা আমাদের দেশে বা ইন্ডিয়া থেকেও যারা দেখছেন, তারা অনেকেই আসলে যারা জিটি প্রিপারেশন নেন, জেনারেল ট্রেনিং প্রিপারেশন নেন, তাদের সাথে খুব বেশি সময় থাকে না, সুযোগ থাকে না কোথাও যে কোর্স করার, কোথাও থেকে ট্রেনিং নেওয়ার। তাদের জন্য আসলে মেইনলি এই ভিডিওগুলো আমরা তৈরি করেছি বা তৈরি করছি। আমি জানি না আপনাদের জন্য কতটুকু হেল্পফুল হবে, বাট আমি কিন্তু পূর্বে থেকেই বলে আসতেছি যে আমি যে বিষয়গুলো আপনাদেরকে ব্যাখ্যা করছি, সেই বিষয়গুলো যদি আপনি অনুসরণ করে যদি মোটামুটি একটা মানে লিখে আসতে পারেন, 6.5 থাকবে। কিন্তু আপনি যদি 7, 8 বা 9 এই ধরনের টার্গেট স্কোর নিয়ে যদি লিখতে চান, তাহলে অবশ্যই আপনার লেখার ভিতরে অনেক কারুকার্য করতে হবে, অনেক ভালো ভালো শব্দ ব্যবহার করতে হবে, ফ্রেজ ব্যবহার করতে হবে, কোলোকেশন ব্যবহার করতে হবে, তারপরে হচ্ছে গ্রামার কোনো ভুল করা যাবে না, এবং সুন্দর সুন্দর গ্রামার ইউজ করতে হবে। তাহলে আপনার ওই লেখাটা কিন্তু সুন্দর হবে, এবং সেই ক্ষেত্রে আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমি জানি না আমার এই ভিডিওগুলো আসলে আপনাদের কতটুকু কাজে লাগছে। যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। ভিডিওটা আপনি যে প্ল্যাটফর্মেই দেখেন না কেন, যদি ইউটিউবে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুকে দেখেন তাহলে আমাদের পেজটা লাইক দিয়ে দিবেন। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন।